আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি। আমার এই শেল্টার ছিল, তার সার্টিফিকেশন ছিল, তার অ্যাসোসিয়েশন ছিল, তার সিন্ডিকেট ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদের অবৈধ সম্পদ নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনা দেশের ভেতরে চলছে। তারই মধ্যেই সকল সমালোচনার জবাব নিয়ে আজ লাইভে ডক্টর বেনজির আহমেদ তার অবৈধ সম্পদের সম্পর্কে বিস্তারিত ধারণা মানুষকে দিলেন। আসুন বিস্তারিত জানবো আমরা তার কাছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আমরা মনে করি প্রকৃত সত্য তুলে ধরা খুবই জরুরি। আমার এই বক্তব্যের লক্ষ্য কাউকে পাল্টা আক্রমণ করা নয়, কোনো বিদ্বেষ ছড়ানো নয়। ইংরেজিতে যেটা বলে মাড স্লিঙ্গিং, সেটাকে আমরা সচেতনভাবে অ্যাভয়েড করতে চাই এবং আমার কথার পরিপ্রেক্ষিতে কথা নয়, আমরা সেটাকে অ্যাভয়েড করতে চাই। শুধুমাত্র নৈতিক এবং ব্যক্তিগত দায়বদ্ধতার প্রেক্ষাপটে আমি আমার কথাগুলো বলবো। আমরা প্রকাশিত 2 কিস্তি সংবাদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি। এতে মোটামুটি সব মিলিয়ে 45টি তথ্য, অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে। তার মধ্যে 24টি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং কল্পনাপ্রসূত। 2টি বিষয়কে 7 বার পুনরাবৃত্তি করা হয়েছে এবং 2টি বিষয় তথ্যকে ভুল প্রেক্ষাপটে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার জন্মশহর গোপালগঞ্জে 2014 সাল থেকে আমাদের পারিবারিক কৃষি খামার ও কৃষিতে বিনিয়োগ আছে। সে সময় থেকে 10 বছর ব্যাপী ধীরে ধীরে কৃষিক্ষেত্রে আমাদের পারিবারিক বিনিয়োগ এবং ব্যবসা চলে আসছে। প্রথমে সেখানে আমাদের পরিবার সদস্যগণ একটি ছোট মৎস্য খামার প্রতিষ্ঠা করে। সেই খামারের আয় থেকে আস্তে আস্তে ব্যবসা বৃদ্ধি হয়। পরবর্তীকালে মৎস্য খামারের পাশাপাশি সেখানে বিভিন্ন বনজ, ফলজ, ঔষধি ও মশলা জাতীয় বৃক্ষরোপণের মাধ্যমে ব্যাপক বনায়ন করা হয়। কৃষিক্ষেত্রে ব্যবসার জন্য শত শত কোটি টাকার প্রয়োজন হয় না, বা এই ধরনের শত শত কোটি টাকার বিনিয়োগের প্রয়োজন হয় না। এই যে প্রকল্প যেখানে রয়েছে, সেখানে যে পরিমাণ ভূমির উল্লেখ করা হয়েছে সেটি কোনো ক্রমেই সঠিক নয়। সত্য এই যে সেখানে যে পরিমাণ টাকার জমি কেনা হয়েছে তার থেকে বেশি আমার পরিবারের ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে ঋণ, লোন বা দেনা রয়েছে। এটি মূলত তাদের ব্যবসায়িক আয় এবং ব্যাংক এবং অন্যান্য সূত্র থেকে সংগৃহীত লোনের মাধ্যমে এই ব্যবসা প্রতিষ্ঠানকে তারা ধীরে ধীরে গড়ে তুলেছে। তাছাড়া এই জমির পরিমাণ এবং ব্যবসাতে নিয়োজিত সংশ্লিষ্ট জমির পরিমাণ এবং টাকার উৎস এই বিষয় সংক্রান্ত ট্যাক্স ফাইলে যথাযথভাবে সন্নিবেশিত আছে। আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশের ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে। আমার সরকারি চাকরি কোনো মতেই এদেশে তাদের ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না। আমাদের দেশের সংবিধান এবং তাদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে সে অনুযায়ী এটা কখনই তাদের কাছে কোনো ধরনের বাধা হতে পারে না। আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে। তার পিতা বাংলাদেশের একজন পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন, তার পরিবারের সদস্যবৃন্দ সমাজে প্রতিষ্ঠিত। আমার স্ত্রী বিগত 24 বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে। আরও দুঃখের বিষয়, ক্ষোভের বিষয় এই যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে, কিন্তু এই সংবাদ সমূহেতে আমার পরিবার সদস্যদের পাসপোর্ট, তাদের এনআইডি, তাদের ইমেইল নাম্বার এগুলোকে এক্সপোজ করে দেওয়া হয়েছে। ফলে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। প্রতিবেদনে দুটিতে ঢাকা এবং ঢাকার বাইরে আমার এবং আমার পরিবারের যে সম্পত্তির কথা উল্লেখ আছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। প্রতিবেদন মোতাবেক ঢাকার কাছেই বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের কোনো জমি জমা নেই। পূর্বাঞ্চলে 40 কাঠা জমির উপরে ডুপ্লেক্স বাড়ি নেই। পূর্বাঞ্চলের কথিত ডুপ্লেক্স বাড়ির পাশে একই জায়গায় 10 বিঘা জমি নাই।
আমার 35 বছরের চাকরি জীবনে বেতন ভাতার যে কাল্পনিক হিসাব প্রকাশ করা হয়েছে সেটিও ভুল এবং খুবই অপমানজনক। প্রতিবেদন দাবি করা হয়েছে যে আমার অবসরের পর তথাকথিত থলের বিড়াল বেরিয়ে এসেছে। এই ধরনের শব্দ প্রয়োগও খুবই আপত্তিকর। আমাদের পারিবারিক ব্যবসা 2014 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগত 10 বছর ধরে আমাদের পারিবারিক ব্যবসা প্রকাশ্যে এবং সর্বসম্মুখে পরিচালিত হয়ে আসছে। আমাদের পারিবারিক মৎস্য প্রজেক্ট ইতিমধ্যে জাতীয় পর্যায়ে মৎস্য চাষের জন্য স্বর্ণপদক প্রাপ্ত হয়েছে এবং এছাড়াও একাধিক পুরস্কার প্রাপ্ত হয়েছে। আমাদের মৎস্য চাষের যে প্রজেক্ট রয়েছে পারিবারিক প্রজেক্ট, সেটি পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি লাভ করেছে এবং এটি একদিনই হয়নি, এটি বছরের পর বছর ধরে তাদের শ্রম এবং ঘামের মাধ্যমে অর্জিত হয়েছে। এবং এই যে তাদের যে চেষ্টা, সেই চেষ্টাকেও এই ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে আমি মনে করি যে অপমান করা হয়েছে। গোপালগঞ্জ প্রজেক্টে 2টি কোম্পানির কথা উল্লেখ করা হয়েছে, যেখানে 20 কোটি টাকা, আরেকটিতে 5 কোটি টাকার অনুমোদিত মূলধনের কথা এভাবে উল্লেখ করা হয়েছে যেন সাধারণ পাঠক মনে করেন যে এই 2টি কোম্পানিতে আমাদের পরিবার 25 কোটি টাকা বিনিয়োগ করেছে। আসলে অনুমোদিত মূলধন আর পেইড আপ মূলধন, পরিশোধিত মূলধন এক জিনিস নয়। এখানে এই 2টা কোম্পানিতে ইভেন 1 কোটি টাকারও পরিশোধিত মূলধন নাই, অথচ এটা এমনভাবে বলা হয়েছে যেন 25 কোটি টাকা আমাদের পরিবারের পক্ষ থেকে 2টি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। মূলত এই 2টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল ব্যবসাকে সম্প্রসারণের জন্য। আমাদের পরিবার ওখানে যে বর্তমানে যে ব্যবসা করছে সেটাকে সম্প্রসারণ করতে চায়, কৃষিক্ষেত্রে বিনিয়োগকে সম্প্রসারণ করতে চায়, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কৃষিক্ষেত্রে বিনিয়োগ সময়ের দাবি। তো এটা নিয়ে পরে কোনো এক সময় কথা বলবো। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত 2টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছিল আরও বড় আকারে ব্যাংক লোন নেওয়ার জন্য, কিন্তু ব্যাংক লোনের জন্য আবেদনও করা হয়েছিল, কিন্তু সে সময় করোনা প্রভাব এবং পরবর্তী সময়ে রাশিয়ান ইউক্রেন ওয়ার, জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক মন্দা, বিভিন্ন কারণে এই ব্যাংক লোনের। দর্শক, স্ক্রিনে আমরা বেনজির আহমেদের লাইভ থেকে সে সম্পর্কে বিস্তারিত ধারণা নিলাম। আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এই ধরনের একজন ব্যক্তি যিনি আজ সামাজিক মাধ্যমে বা বিভিন্নভাবে কালো টাকা উপার্জন করে আজকে সমাজের চোখে বা দেশের চোখে ভালো সাজার চেষ্টা করছে, কেনই বা দুদক, প্রশাসন, সরকার তাদের প্রতি কোনো ভুরুক্ষেপ বা পদক্ষেপ নিচ্ছে না, আসুন বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে। শেল্টার ছিল, তার সার্টিফিকেশন ছিল, তার অ্যাসোসিয়েশন ছিল, তার সিন্ডিকেট ছিল। এবং এই সিন্ডিকেটটা যেন তেন সিন্ডিকেট নয়। একজন পুলিশের আইজি হতো মুখের কথা নয়, সেনাবাহিনীর প্রধান মুখের কথা হয় নয়। যখন জেনারেল রাজিজ সেনাপ্রধান ছিলেন বা আইজি সাহেব, ইভেন উনি যখন মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন, ঠিক সেই সময় র্যাবের ডিজি ছিলেন, তার যে পার্সোনালিটি, তার যে ব্যক্তিত্ব, তার যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের কাছে একজন মন্ত্রী পাশে মনে হতো চড়াই পাখির মতো, একজন এমপিকে মনে হতো তেলাপোকার মতো। এইভাবে ডক্টর বেনজির চলাফেরা করতেন। এখন সেই ডক্টর বেনজিরকে আপনি যেখানে একজন আব্দুল হাই বাচ্চু অখ্যাত পুরো বেসিক ব্যাংকে খেয়ে দিল 3000 কোটি 5000 কোটি টাকা। আমরা তো আসলে জানি না, কেউ বলে 3000, কেউ বলে 5000 কোটি টাকা। এই ব্যাংকটিকে, পুরো একটা সরকারি ব্যাংকটিকে যে শেষ করে দিল। দুর্নীতি দমন কমিশন তো তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি, মামলা হয়েছে, চার্জশিট হয়েছে, কিন্তু তার টিকিটই স্পর্শ করতে পারেনি। সে বহালতবিত দেশের মধ্যে আছে, রাজার হালে আছে। এরপরে দেখেন শেয়ার মার্কেট থেকে যারা বিভিন্ন সময় সভাপতি হয়েছে, বিভিন্ন ব্যাংকের, সরকারি ব্যাংকের যারা চেয়ারম্যান হয়েছে, অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। যে সকল চেয়ারম্যান দেখা গেল ঢাকাতে 1000-1200 স্কোয়ার ফিটের, বর্গফুটের একটা ভাড়া বাড়িতে থাকতেন, তারা 10,000-12,000 বর্গফুটের পেন্ট হাউসে ঢাকা শহরে মাত্র 3-4 বছর কোনো একটা সরকারি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এর মধ্যে তারা এটা করেছেন। এবং সেখানে গিয়ে রীতিমতো বালাখানা, বুড়ো বুড়ো মানুষ, আমি জানি ব্যাংকে চেয়ারম্যান হয়েছেন, কিন্তু বুড়ো হয়ে গেছে, 70-75 বছর বয়স। এই বয়সে সে সেই ওয়েস্ট ইন্ডিয়া যেমন পাপিয়া কাণ্ড, এরকম অনেক বালাখানাতে এরা সব মেহমান হিসেবে যেতেন। এবং রাজ্যের সব সেই যে হাই সোসাইটির যে কল গার্ল, তাদেরকে এই বুড়াদের কোলে বসিয়ে দেওয়া হতো বিভিন্ন যারা সুযোগ সন্ধানী, এবং বুড়ারা সেই তাদেরকে কোলে পিঠে করে, সেই সকল কলগার্লদেরকে কোলে পিঠে করে একেবারে মনের আনন্দে পুরো ব্যাংক সাবাহার করে দিয়ে, ফাইল স্বাক্ষর করে দিয়ে জনগণের টাকা এই লুটেরদের হাতে তুলে দিয়েছেন। আপনি তাদের কয়জনের নাম জানেন? তাদের কয়জনের বাড়ি গাড়ি খবর জানেন? তারা কয় লিটার মদ খেয়েছে?
বা কয়টা সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের এমডিদের যে কেলেঙ্কারিগুলো রয়েছে এবং কত হাজার কোটি টাকার কেলেঙ্কারি রয়েছে, তাদের ঢাকা শহরে দেশের বাইরে কি কি বাড়ি আছে, কয়টা ইউট আছে, কোন কোন সোনামণির সাথে টুনামণির সাথে তাদের কুটুকুটু হয়েছে, আপনি কি জানেন? কয়জনের ব্যাপারে জানেন? তো সেক্ষেত্রে এত মানুষ একেবারে দুধের স্বর খেলো, তারপর দুধের মধ্যে গড়াগড়ি করলো, সারা শরীরে মাখন মাখলো, এরপর ঢাকা শহরে ঘুরে বেড়ালো এবং এখনো বেড়ালো, আপনি তাদের কারো পশম স্পর্শ করতে পারলেন না। বেনজির পশম কি এত ছোট যে আপনি তার সঙ্গে সঙ্গে তার পশম নিয়ে টানাটানি করে সব পশম তাকে ছিঁড়ে ফেলবেন? এটি নর্মাল ফেনোমেনা বলে না। এরপরে মূল ব্যাপার হলো যে বাংলাদেশে সবকিছু নির্ভর করে প্রধানমন্ত্রীর ডিজায়ারের উপর। তিনি যদি নিউট্রাল থাকেন, এখানে আসলে ডক্টর বেনজিরকে কেউ কিছু করতে পারবে না, তার টিকেও স্পর্শ করতে পারবে না। আর যদি তিনি প্রধানমন্ত্রী যদি ডক্টর বেনজিরের পক্ষে দাঁড়ান, তাহলে ডক্টর বেনজিরের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি প্রধানমন্ত্রী কেবলমাত্র জিদ ধরেন যে না, এটা আমার একটা ইজ্জত কা সওয়াল, আমি এই বেনজিরের বিচার করেই ছাড়ব, শুধুমাত্র তার এই ডিজায়ার যদি হয়, তাহলে তিনি ডক্টর বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললে এবং মনিটর করলে নিয়মিত, তাহলে হয়তো ডক্টর বেনজিরের একটা কিছু হতে পারে। কিন্তু সেটা সম্ভাবনা বলতে গেলে জিরো, আমার কাছে জিরো। এই কারণ হলো প্রধানমন্ত্রী তো রাজনৈতিকভাবে প্রাজ্ঞ। তিনি যাকে একেবারে 2009 থেকে 2000 একেবারে শেষ দিন পর্যন্ত টেনে হিসড়ে তাকে একেবারে সর্বোচ্চ সম্মান মর্যাদার জায়গাতে পৌঁছে গিয়েছেন, এখন যদি আবার তাকে অপদস্থ করা হয়, তার গুপ্তধন বের করে হয়, এখন দেখা গেল যে তার সঙ্গে যদি একেবারে স্পর্শকাতর কারোর সঙ্গে কোনো লেনদেন হয়, কনভারসেশন হয় এবং তিনি এই সকল কথা বলে দেন বা স্পর্শ হয়ে যান, এটি খুবই বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হবে। ফলে যারা রাষ্ট্র চালান তাদেরকে আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে কাজ করতে হয়। তো এই সব কিছু বিবেচনা করে মনে হচ্ছে যে, যদি আল্লাহ ভালো জানেন, মনে হচ্ছে যে ডক্টর বেনজিরের যে ঘটনাটি, দুর্নীতি দমন কমিশন তার টিকিটই স্পর্শ আসলে শেষ পর্যন্ত করতে পারবে না। যা কিছু হবে আইওয়াস, আশা, আনাকুম, জানাকুম। এখানে অনেক লোক আসছে, দুদিকে তো অনেকেই আসছে। সৈয়দ আবুল হোসেন সাহেব, সাবেক মন্ত্রী, উনি গেছেন। প্রধানমন্ত্রীর সিটিং যিনি উপদেষ্টা ডক্টর মশিউর, তিনি সেখানে গিয়ে তো কেঁদেই দিয়েছেন। তো তিনি সেখানে গিয়েছেন এবং দুদকের কবলে পড়ে একজন সাবেক সচিব জেল পর্যন্ত খেটেছেন, তারপরে এখন তিনি রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। তো এরকম দুদকের অনেক ইতিহাস রয়েছে, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু বহাল তবিয়তে আছে। অর্থাৎ দুদক যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদের যে ক্ষতি হয়েছে, নট লাইক দ্যাট। এখন যদি ডক্টর বেনজির বিএনপি আমলের আইজি হতেন, বিএনপির মনোনীত ব্যক্তি হতেন, তাহলে হয়তো ভিন্ন কথা হতো, কিন্তু তার আগে এটা মানে কল্পনা করা যায় না। তো চলছে, যেহেতু একটা তদন্ত চলছে, মহামান্য হাইকোর্ট একটা রায় দিয়েছেন এবং প্রতি 2 মাস অন্তর অন্তর এটি উপস্থাপন করার জন্য বলা হয়েছে এবং এর পিছনে কিছু লয়ার আছে, তার সঙ্গে সঙ্গে বেনজির সাহেবের যারা প্রতিপক্ষ রয়েছেন তারাও যথেষ্ট শক্তিশালী। তো দেখা যাক যে বাংলাদেশের আদা জল, বাংলাদেশের ডাল ভাত, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কালচার এবং দুর্নীতি এবং সর্বশেষ ডক্টর বেনজির। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।